আসসালামু আলাইকুম। পঞ্চব্যঞ্জন 13/5/2024। শুরু করি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের একটা আর্টিকেল নিয়ে। তিনি একটা পত্রিকায় প্রধানমন্ত্রীর ভিশনারি নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে আর্টিকেলটা লিখছেন। প্রথমে দেখি মিস্টার পলক কি লিখছেন, এটা ঝলক করে দেখে আসি। স্বাধীনতার ৫৩ বছরে রাষ্ট্র পরিচালনার ইতিহাসের পর্যালোচনা করলে আমরা দেখতে পাই শুধুমাত্র বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা এই পরম্পরা নেতৃত্বে ভিশনারি দৃষ্টিভঙ্গি থেকে রাষ্ট্র পরিচালনার নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের ভাবনা উদ্যোগের মধ্যে প্রতিফলিত হয় আগামী ২০, ২৫, ৫০ ও ১০০ বছরে দেশকে উন্নয়নের কোন স্তরে নিয়ে যাবে। এটা উনি ওই ১২ই মে স্যাটেলাইট উৎক্ষেপণ দিবস এবং আগামী ১৪ই জুন বেতবনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র উদ্বোধনের ৪৯ বছর পূর্তি। এ দুটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনাকে সামনে রেখে স্যাটেলাইট যুগে প্রবেশ আমাদের জন্য কতটা প্রয়োজন ছিল তার উপরে গুরুত্ব দেন উনি। প্রধানমন্ত্রী দূরদর্শী এবং তারই তথ্য যোগাযোগ ও প্রযুক্তি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের সাহসী, সৎ, মেধাবী নেতৃত্বে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা। চালুর পর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 বাংলাদেশ কমিউনিকেশন সেক্টর লিমিটেড BSCL ৩০০ কোটি টাকারও বেশি আয় করেছে। প্রতি মাসে তার আয় প্রায় ১০ কোটি টাকা। গুড, এই তো চাই। দেশ দিয়েছেন বঙ্গবন্ধু, উন্নয়ন দিয়েছেন শেখ হাসিনা এবং সমৃদ্ধির আগামীর প্রতিচ্ছবি সজীব ওয়াজেদ জয়। ২০২৫ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 রাশিয়ান সাহায্যে, রাশিয়ানের লোন নিয়ে তৈরির একটা পরিকল্পনা চলছে। আশা করা যায় আরেকটা হবে। ভাই অধৈর্য হয়ে যাচ্ছেন? আচ্ছা থাক, আপাতত তার লেখার এই পর্যন্ত ক্ষান্ত দিই। আছে বড় আর্টিকেল। মাসে ১০ কোটি টাকা আয়, তবে মাসে কত কোটি টাকা ব্যয় তা কিন্তু মন্ত্রী বাহাদুর বলেননি। আমরা জানি বিভিন্ন সংস্থার কাছ থেকে লোন নিয়ে প্রায় ৩,০০০ কোটি টাকা দিয়ে ফ্রান্সের থ্যালাস অ্যালোনিয়া স্পেস কোম্পানি থেকে একটা স্যাটেলাইট কিনে আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে ওটাকে উৎক্ষেপণ করা হয়েছে। এখানে বাংলাদেশের কন্ট্রিবিউশন কী ছিল? জাস্ট লোন করে কিনে আকাশে উড়ায় দেওয়া। এখানে কোনো বাংলাদেশি বিজ্ঞানী জড়িত ছিল না, কোনো অন্য কোনো কেউ এখানে, না নিজস্ব অর্থায়নে। লোন করে, ঋণ করে ঘি খাওয়া। ভেরি গুড, ইটস ভেরি টেস্টি ঘি, পাবনার ১ নম্বর। দেখ, সরকারি মতে মাসে ইনকাম ৯ কোটি টাকা। মাশাআল্লাহ, মেলা টাকা। ধরে নিলাম বার্ষিক ১০০ কোটি টাকা ইনকাম। এখন লাইফ স্প্যান ধরা হয়েছে ১৫ বছর। স্যাটেলাইটের ১৫ বছর লাইফ স্প্যান। তো ১৫ বছরে আয় হবে ১৫শত কোটি টাকা। খরচ হয়েছে ৩,০০০ কোটি টাকা। বাকি ১৫০০ কোটি টাকা আল্লাহর নামে দে বাবা। অথচ বিদেশি ঋণ আছে ১৩৫৮ কোটি টাকা। এর মধ্যে আবার এই প্রথম ৩ বছরে তো কোনো ইনকামই হয়নি। ২০২২-এর পরে কিছু সামান্য কিছু হচ্ছে। এরপরেও আবার সেকেন্ড স্যাটেলাইট আমাদের দরকার, রাশিয়া দেবে। ক্লাবে তো যেতে হবে, এলিট ক্লাব।
এখন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL এদের একটা সূত্র থেকে জানা যাচ্ছে প্রত্যেক দেশ তার দেশের অরবিটাল স্লটে ওই স্যাটেলাইট লঞ্চ করে। বাংলাদেশের অবস্থান 86.91 ডিগ্রি ইস্ট লংটিটিউড। এখন এই 86.91 ডিগ্রি স্লট পাওয়ার কথা, কিন্তু এই এরিয়ায় অন্য দেশের আরও দুটা স্যাটেলাইট ঘোরাঘুরির জন্য ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন ITU বাংলাদেশকে এখানে স্লট বরাদ্দ দেয়নি। নিজ দেশের উপরে কেন দেয়নি তার জবাব কেউ কোনোদিন জানতেও চায়নি। এরপরে 102 ডিগ্রি চাইলে রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া একযোগে বাধা দেয়। বাকি ছিল 79 ডিগ্রি, এটা ফাঁকা ছিল, ভ্যাকান্ট ছিল, সেখানে বাধা দেয় চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া। প্রায় 40টা দেশের বাধা পেরিয়ে শেষ পর্যন্ত 119.1 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড গিয়ে বাংলাদেশ স্লট পায়। কোথায় হলো 86.1, আর এরা চলে গেল 119.1 ডিগ্রিতে। তারপর তো পেয়েছে, নট ব্যাড। আচ্ছা, সরকারের স্বপ্ন ছিল দেশের বাইরে থেকে $50 মিলিয়ন আয় করবে এই স্যাটেলাইট দ্বারা, কিন্তু সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলির কেউই এই বঙ্গবন্ধুর সেবা নিচ্ছে না। এটা তাদের জন্য অনেক এক্সপেন্সিভ। এই বঙ্গবন্ধু এক মার্কেটিং অফিসার, নাম প্রকাশ করেনি, এনার এক মার্কেটিং অফিসারের বরাত দিয়ে একটা পত্রিকা লিখছে, লঞ্চিং দ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট ইন্টু দ্য স্কাই, 42% of which failed to reach its own orbit. আমি আবার করি, launching the Bangabandhu satellite into the sky, 42% of which failed to reach its own orbit, and only 15% of which function correctly. 15% শুধু ঠিক মতো অ্যাকুরেট কাজ করে। বঙ্গবন্ধু স্যাটেলাইট ইজ মোর লাইক এ হোয়াইট এলিফেন্ট। লে আলু ব্যাকল কয় কি রে। Only a few domestic TV channels are using this costly satellite, and it is impossible to cover the expenses and make a profit. তাছাড়া এতদিন যা শুনে আসছি সেগুলো বলতেছে আভ্যন্তরীণ যে টেলিকমিউনিকেশন, ওয়েদার ফোরকাস্টিং, military communication, educational fields are not responsibilities of Bangabandhu Satellite 1. As clarified by that officer, BSCL is not even working on this issue. কি শুনছিলাম এতদিন, তা না কোনো ওয়েদার ফোরকাস্ট, না টেলিকমিউনিকেশন, না মিলিটারি কমিউনিকেশন, না এডুকেশনাল ফিল্ড, কোনো জায়গায় এর কোনো ফাংশন নাই। তো করছেটা কি? টিভি চ্যানেলকে সেবা দিচ্ছে। দ্যাটস গুড। আচ্ছা দেখ, এবার এই ভিশনারি প্রজেক্ট নিয়ে আর একটু দুটো একটা প্রজেক্ট ঘুরে আসি, কি অবস্থা। হ্যাঁ, ভিশনারি প্রজেক্টের মধ্যে একটা হচ্ছে ঢাকা চট্টগ্রামের মধ্যে দ্রুতগতির রেলপথ নির্মাণের পরিকল্পনা। সম্ভবত সমীক্ষায় ব্যয় করে 110 কোটি টাকা। 7 বছর আগে সমীক্ষা হলো, এখন বলা হচ্ছে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে না। ওকে, আরেকটা রেলওয়ের আরেক প্রকল্প, ঢাকায় সার্কুলার রেল নির্মাণ। প্রায় 97,000 কোটি টাকার এই প্রকল্পের ক্ষেত্রে ওই একই নীতি গ্রহণ করা হয়েছে, বাস্তবায়ন করা হবে না। অন্যদিকে 8,71,273 কোটি টাকা ঢাকা সাবওয়ে নির্মাণ প্রকল্পের কাজ এখন কত দূর কেউ জানেন কি? একটু খোঁজ নিয়ে দেখুন। আচ্ছা,
61,738 কোটি টাকার ঢাকা লাকসামরা লাইন রেলপথ নির্মাণের প্রকল্প এটা স্থগিত করে দিয়েছে সরকার। ঢাকা চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে 2013 সালে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা করা হয় 98 কোটি টাকা ব্যয়। 2021-এ এসে তাও বাতিল করে দেওয়া হয়। এসবই ভীষণারী বিষয়। বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের জমি অধিগ্রহণ, ঠিকাদার নিয়োগ এগুলো এখন পর্যন্ত কিছু হয়নি, জমি অধিগ্রহণে হয়নি। অথচ এই প্রকল্পের সময় পেরিয়ে গেছে 6.25 বছর। প্রতিশ্রুত ভারতীয় ঋণ না আসায় থমকে গেছে এই প্রকল্পটা। দূরত্ব মাত্র 72 কিলোমিটার। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছিল 2023 সালের জুনে, আর এখন 2024 সালের মে। এই আজ পর্যন্ত শুধু নকশা এবং পরামর্শক কাজ সম্পন্ন হয়েছে। অথচ 6 বছর ধরে প্রকল্পের কর্মচারী কর্মকর্তাদের ভাতা, বেতন সব ব্যয় করে যাচ্ছে সরকার। প্রাণের সখা ভারত প্রতিশ্রুতি যদি না রাখে, সরকারের কি বিকল্প ভাবা উচিত ছিল না? সমীক্ষা সম্পন্ন করে এমন অনেক প্রকল্প থেকে সরে আসছে সরকার। প্রকল্পগুলো সমীক্ষার পিছনে এরই মধ্যে খরচ হচ্ছে বিপুল পরিমাণে অর্থ। এই অপচয় মিশনারি দৃষ্টিভঙ্গিরই পরিচয় বহন করে নিশ্চয়। দেখি এবার কিছু খুচরা খবর বলি। সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মিস্টার নুরুল ইসলাম বিএসসি, উনি সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেডের মালিক। তার উপযুক্ত 4টা সন্তান আছে এবং এই 4 সন্তান উত্তরা ব্যাংক থেকে 30 কোটি টাকা লোন নিয়েছেন, যার বিপরীতে ব্যাংকে কোনো বন্ধক নাই। শুধু ব্যক্তিগত নিশ্চয়তা আর ট্রাস্টের রিসিটের মাধ্যমে এই ঋণ মঞ্জুর করেছিল ব্যাংক। যাকে কোনো অর্থ আদায় না করতে পারে তার কেস হয়েছে, আদালত 4 ছেলের দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আদালতকে ধন্যবাদ। বাজার থেকে ওদা হয়ে গেছে ডলার। IMF-এর ঋণের শর্ত পালন করতে গিয়ে 1 লাফে বাড়ানো হয়েছে 7 টাকা। এলসি খোলার ক্ষেত্রে 120 টাকা এবং খোলা বাজারে প্রতি ডলারের বিক্রি হচ্ছে 125 টাকা। এটা এক্সিড করেছে মোর দ্যান 125। ব্যাংকগুলি এলসি খোলার গতি কমিয়ে দিয়েছে। বেশিরভাগ ব্যাংকের কাছে ডলার জমা নাই। যাদের কাছে কিছু আছে, আমদানি পেমেন্টের কথা চিন্তা করি, তারাও ডলার খরচ আর করছে না। ডলারের মূল্যবৃদ্ধির প্রভাব নিয়ে এটা প্রতিবেদন করেছে মানবজমিন। কী করছে একটু দেখি। এটা শিরোনাম ছিল বিদেশি ঋণ পরিশোধে চাপে সরকার। IMF-এর দেওয়া সংস্কারের শর্ত অর্থনীতির চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ডলারের দাম বৃদ্ধিতে চাপ তৈরি হবে বিদেশি ঋণ পরিশোধে। এই অর্থবছরে রানিং এই অর্থবছরের প্রথম 9 মাসে ঋণ নেওয়া অর্থের 46% পেমেন্ট করা হয়েছে বিদেশি ঋণের কিস্তি পরিশোধে। উন্নয়ন আর কি দিয়ে হবে? হয়তো হবে আভ্যন্তরীণ ঋণে, আর আমাদের গলা চেপে ধরে ভ্যাট ট্যাক্স আদায় করে বিদ্যুতের দাম বাড়িয়ে, পানির দাম বাড়িয়ে, গ্যাসের দাম বাড়িয়ে সব টুলস আছে সরকারের হাতে। দেখি ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি হলের কক্ষ দখল নিয়ে ছাত্রলীগের 2 পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা হওয়া। এই ঠাপাঠাপিতে মাত্র 17 জন আহত। এখানে ছাত্রলীগের একাধিক বলয়, সব ইউনিভার্সিটিগুলোতে, সব শিক্ষা প্রতিষ্ঠানে এখন ছাত্রলীগের একাধিক বলয়, একক নেতৃত্বে আর কোথাও নাই। প্রায় দিনই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এরকম
হচ্ছে, মর্দে মমিনরা জেগে উঠছে নতুন নতুন ইস্যু নিয়ে। তারপরেও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ১,০০০-এর মধ্যেও আমাদের নাম আসতেছে না। কিল্লাই ভাই, এটা তো ইনোভেটিভ, নতুন নতুন ইস্যু নিয়ে আসতেছে। দেন হোয়াই দে আর স্টিল অন বিহাইন্ড? কি আন্তর্জাতিক চক্রান্ত হতে পারে এটা? এবার আইন সচিবের কথা, আইনের লোক। বাসা পাবার জন্য সরকারি আবাসন পরিদপ্তরে আবেদন করে অনেক কর্মকর্তাকে বছরের পর বছর অপেক্ষা করতে হয়, অথচ সরকারি ৩টি বাসা দখল করে আছেন আইন ও বিচার বিভাগের জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সচিব মিস্টার শাহিনুর ইসলাম। এক বাসায় উনি বাস করেন আর ২টি বাসা রাখছেন দখলে। বাসা ছাড়ার জন্য চিঠি দেওয়ার পরও ভদ্রলোক বাসা ছাড়েননি। এখন স্বামী স্ত্রী মিলে তো বলতেই তো পারেন, বুঝলাম মনু, মোরা আইনের লোক। দেখে এবার যুবলীগ, উত্তরের যুবলীগ নেতা নাজুল হাসান মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সাজা हुआ तो क्या हुआ, मेरे पास बहुत पैसा है। টাকা দিয়ে আর একজনকে সাজা খাটাচ্ছে, উনি বাইরে ঘুরে বেড়াচ্ছে। এখন ওই বদলি হজ করার যদি নিয়ম থাকে, তাহলে বদলি সাজা কাটার কেন নিয়ম থাকবে না? এর নিয়ম তো করা দরকার। এইভাবেই উনি বেশ আরামে ঘুরে বেড়াচ্ছেন। এখন গণমাধ্যমে এই মাদক মামলায় যুবলীগ নেতার আয়নাবাজি, এই শিরোনামে একটা কিছুদিন আগে একটা প্রতিবেদন বেরোয় এবং একজন অ্যাডভোকেট এটাকে আদালতের নজরে আনে। আদালত নতুন করে তাকে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এই নেতারা গণমাধ্যমের গলা কি সাধে চিপে ধরে, কত আরামে ছিল নেতাজি, এখন আবার জেলে যেতে হবে, এটা কথা হইল? আচ্ছা, ঠাকুরগাঁয়ের এক ৬৫ বছরের বৃদ্ধ সুশান্ত কুমার দাস ২০১৩ সাল থেকে একটা জমি সংক্রান্ত জটিলতায় আদালত সহ বিভিন্ন দপ্তরে এই অফিস সে অফিস এই অফিস সে অফিস পিং পং বলে কিন্তু করছে। বেচারা নামে সুশান্ত, কিন্তু আজ আর উনি শান্ত থাকতে পারেননি। জেলা প্রশাসকের কার্যালয়ের যে হেল্প ডেস্ক আছে, ওখানে গিয়ে লোহার রড দিয়ে বাড়ানো শুরু করছে, গ্লাস ভেঙে দিচ্ছে, আর চিৎকার করে বলছে, এখানে কেন লেখা আছে হেল্প ডেস্ক? এখানে এসে আমি কোনো হেল্প পাই না। হেল্প ডেস্কে যারা বসে আছে, কেউ আমার কথা শুনে না। এই বলে ভাঙচুর চালাইছে। পুলিশ অবশ্য তাকে অ্যারেস্ট করেছে। সরকারি অফিসগুলিতে গিয়ে অবহেলিত হতে হতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সরকারি কর্তারা নিজেদের সন্তানদের জন্য আলাদা ইউনিভার্সিটি চায়, অথচ যাদের পয়সায় বেতন হয়, যাদের পয়সায় তাদের বাড়িতে উনুন জ্বলে, তাদের হয়রানি করবেন। এই সুশান্ত কুমারকে আমি অভিনন্দন জানাই। গুড বিগিনিং। যাই হোক, শেষ করি ওই শুভঙ্করের একটা যোগ দিয়ে। 2 বন্ধুতে কথা হচ্ছে। এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, কিরে তুই আজ এভাবে বসে আছিস কেন, অফিসে যাবি না? তো ওর বন্ধু বলছে, আর বলিস না দোস্ত, বড় কর্তা অফিসে যেতে বারণ করে দিয়েছে, বস আমার উপরে হেব্বি খেপা। আমাদের বন্ধু বলছে, কেন খেপলো কেন, কী করছিস? বলছে, অফিসে কাজ করার সময় একটা মশা মেরেছিলাম, এই কারণে বস গেছে খেপে। বন্ধু বলছে, একটা মশা মারার কারণে এ শাস্তি? তোর বস তো খুব খারাপ লোক রে। তো বলছে, আরে বোকা, মশাটা বসেছিল বসের গালে, এমনি কি আর স্বাদে লেগেছে বস? ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, শেষ করলাম।